ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে আবার স্বাগত জানাই। আজকে আমার পর্যায় সারণীর 2 নম্বর লেকচার। তার মধ্যে আমরা প্রথমেই শুরু করব পরমাণুর আকার বা ব্যাসার্ধ নিয়ে। তো প্রথম টপিক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ কি না, একই ধরনের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় তাদের নিউক্লিয়াসের কেন্দ্র বরাবর সংযোজী সরলরেখার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। দেখা যাক, যদি আমরা দুটো হাইড্রোজেনের কথায় আসি, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন তার সাথে সমযোজী বন্ধন করে রয়েছে, তাদের এইটা কেন্দ্র, তাহলে এটাকে আমরা একটা কেন্দ্র বলতে পারি, এইটাও একটা কেন্দ্র। তাহলে এইটাকে আমরা বলবো কেন্দ্র। তাহলে এই কেন্দ্র সংযোজক সরলরেখা, কেন্দ্র একে যদি বলি এ, এটাকে বি, তাহলে এ এবং বি এর অর্ধেক, এ এবং বি এর অর্ধেক কতটা? এতটা। তাহলে এতটা হয়ে গেল সমযোজী ব্যাসার্ধ। তার মানে এই পয়েন্টকে যদি আমরা ও বলি, তাহলে ও থেকে এ পর্যন্ত হয়ে গেল সমযোজী ব্যাসার্ধ। আমরা ছবিটাকে আরেকবার আঁকতে পারি। ধরা যাক দুখানা ক্লোরিন পরমাণু আছে, একটা ক্লোরিন আর একটা ক্লোরিন। এবারে এর কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে, কেন্দ্র এই যে কেন্দ্র, কেন্দ্র দুটি সংযোজক সরলরেখা এটা, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এতটা, অর্ধেক ডিস্টেন্স হচ্ছে এতটি। তাহলে এতটি হয়ে গেল আর, এই যে আর হয়ে গেল, এই আরটি হয়ে গেল কি না সমযোজী ব্যাসার্ধ। পরের টপিক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ কিরকম না, একটা যদি সিম্পল আমরা একটা পরমাণু নিই, তার কেন্দ্র থেকে সর্বস্থ কক্ষের যা দূরত্ব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমরা পর্যায় বরাবর কিভাবে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন হয় তা আলোচনা করব। তাহলে আমরা যদি মৌলগুলো 1 নম্বর পর্যায়ের 2 নম্বর পর্যায়ে যদি দেখি আমরা, যে লিথিয়াম, তারপর কি আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। ঠিক আছে, আমরা দেখা যাক লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা না 3খানা, বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন 4, 5, 6, কার্বনের ক্ষেত্রে 6, নাইট্রোজেনের ক্ষেত্রে 7, 8, 9। ঠিক আছে, আচ্ছা, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটনও থাকে, তাহলে প্রোটন অলসো 3, 4, 5, কার্বনের জন্য 6, 7, 8, 9। তাহলে আমরা দেখছি কি, যত আমরা, এটা কি দিক আমার, বাম দিক থেকে যত আমরা ডান দিকে যাব তত ইলেকট্রন বাড়ছে, তার পাশাপাশি কি নিউক্লিয়াসে প্রোটনের পরিমাণও বাড়ছে, এবং প্রোটনের পরিমাণ যত বাড়বে আকর্ষণ বল তীব্র হবে। মনে রাখবে, যত প্রোটনের পরিমাণ বাড়বে একটি পর্যায় বরাবর তত আকর্ষণ বলের মান বাড়বে। সুতরাং এখানে প্রোটনের পরিমাণ কম এবং এখানে একই কক্ষপথে প্রোটনের পরিমাণ কিন্তু বেশি, সুতরাং এখানে আকর্ষণ বল, সর্বস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে তার আকর্ষণ বল বেশি। তাই কি হবে, এখানে সাইজটা হয়ে যাবে ছোট। তার মানে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, পারমাণবিক আকার কমবে। ঠিক আছে, তার মানে যদি সাইজ বলে, রেডিয়াস অফ লিথিয়াম ইজ গ্রেটার, সব থেকে বেশি হবে, ইজ গ্রেটার দেন রেডিয়াস অফ বেরিলিয়াম, গ্রেটার দেন রেডিয়াস অফ বোরন, ডট 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 ডট। greater than radius of carbon, greater than radius of nitrogen, greater than radius of oxygen, greater than radius of fluorine। ঠিক আছে, তার মানে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে। এবার আমরা আলোচনা করব শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর ধরা যাক একটা শ্রেণী, যেমন 1A শ্রেণী থেকে কে আছে, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এর ইলেকট্রন বিন্যাস আমরা শিখেছিলাম কি 1s2 2s1। এর ক্ষেত্রে শিখেছিলাম 1s2 2s2 2p6 3s1, আর এই ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6
4s1। তাহলে আমরা কি দেখছি, যত আমরা একটা পর্যায় বরাবর যত আমরা নিচের দিকে নামছি তত কি হচ্ছে, এদের শক্তি স্তরটা বেড়ে যাচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর কত ছিল, 2 নম্বর, তারপরে আবার উচ্চতর শক্তি স্তর, আবার উচ্চতর, তার মানে কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং কক্ষপথের সংখ্যা বেড়ে গেলে কি হবে, সাইজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। অতএব আমাদের মনে রাখতে হবে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়বে। এর পরের টপিক হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন কি বটে না, ল্যান্থানাইড সংকোচন হচ্ছে ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হয় না, যত আমরা সেরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে যাব তত এদের পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পাবে। এই যে পারমাণবিক ব্যাসার্ধ বা একই সাথে সাথে আয়নীয় ব্যাসার্ধ কিন্তু হ্রাস পায়। হ্যাঁ, এই যে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার ঘটনাকে বলা হবে কি, বলা হবে ল্যান্থানাইড সংকোচন। দেখা যাক, যেমন আমরা পারমাণবিক ব্যাসার্ধ সেরিয়াম এর ক্ষেত্রে আমরা কি দেখছি, সেরিয়ামের ক্ষেত্রে দেখছি আমরা 1.65। আমরা যত আস্তে আস্তে আমরা যত সেরিয়াম থেকে লুটেসিয়ামের দিকে যাচ্ছি তত কি দেখছি, রেডিয়াসটা আমাদের আস্তে আস্তে কমে গেল। এটা পারমাণবিক ব্যাসার্ধ। আবার আয়নীয় ব্যাসার্ধ দেখা যাক, এখানে সেরিয়াম 103 পিকোমিটার, এখানে দেখো লেখা আছে সেরিয়ামের 103 পিকোমিটার, এবং সেরিয়াম 3+ এর পর আমরা কি দেখছি, লুটেসিয়াম 3+ এর হয়ে গেল 85 পিকোমিটার। তাহলে কি দেখছি আমরা, ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক এবং একই সাথে সাথে আয়নীয় ব্যাসার্ধ একই সাথে সাথে দেখো 101, হ্যাঁ 100 করে করে কি হয়ে গেল 85 ইন কেস অফ লুটেসিয়াম 3+। তাহলে এই যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ একই সাথে হ্রাস পাওয়ার যে ঘটনা তাকে বলা হবে ল্যান্থানাইড সংকোচন। এখানে কারণ কি, কারণ বলতে হবে, এই যে ল্যান্থানাইড এবং ল্যাকটিনয়েড যে মৌলগুলো আছে এরা হচ্ছে গিয়ে এ ব্লক এলিমেন্টস, ঠিক আছে। এ ব্লক এলিমেন্ট কেন না, আগের ক্লাসে আমরা তোমাদের বলেছি যে এদের পার্থক্য সূচক ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে, এফ ব্লকে, ঠিক আছে। এফ ব্লকে বলছি, আবার এফ অরবিটালে, সুতরাং এদেরকে এ ব্লক এলিমেন্ট বলা হয়, ঠিক আছে। এবার আমরা একটু সাইজের ব্যাপারে আসি, আমরা সাইজের দিক দিয়ে আসবো, যে এস অরবিটাল, পি, ডি, এফ। আমাদের মনে রাখতে হবে যে এস এর যা সাইজ সেখানে খুব ছোট সাইজ, এর সাইজটা ছোট, তারপরে সাইজগুলো আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, ঠিক আছে। যার সাইজ যত বড় হবে তার কিন্তু আবরণী ক্ষমতা হবে তত কম। আবরণী ক্ষমতাটা কি, আবরণী ক্ষমতা হলো নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাধা দেওয়ার যে ক্ষমতা। তাহলে এফ অরবিটালের যেহেতু কি কম, আবরণী ক্ষমতা কম, আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য এই অরবিটাল নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাধা দিতে পারে না। তাহলে আকর্ষণ বল যদি বাধা দিতে না পারে তাহলে কি হবে, নিউক্লিয়াস বেশি করে সর্বস্থ কক্ষের ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, এবং বেশি আকর্ষণ হয়ে গেলে সাইজ হয়ে যাবে ছোট। মনে রাখবে, মনে করো দুজন বন্ধু আছে, দুজন বন্ধুর মধ্যে যদি খুবই ভালোবাসা থাকে তাহলে কি হবে, তারা কাছাকাছি থাকবে। আমাদের এলিমেন্টগুলোর ক্ষেত্রে একই রকম, যে নিউক্লিয়াস যদি সর্বস্থ কক্ষের ইলেকট্রনকে খুব বেশি মাত্রায় আকর্ষণ করে, যেমন এফ অরবিটাল ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি সাইজটা সব থেকে ছোট। তো এই যে আমরা দেখছি সেরিয়াম থেকে আস্তে আস্তে আমরা যেখানে আমরা লুটেসিয়াম পর্যন্ত গেলাম, সেখানে কি দেখছি, একটা একটা করে ইলেকট্রন এখানে ঢুকবে, একটা একটা করে ইলেকট্রন ঢোকার সাথে সাথে কি হবে না, এদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়বে, এবং তার সাথে সাথে নিউক্লিয়াসের পজিটিভ আধান বাড়বে, পজিটিভ আধান বাড়বে, আকর্ষণ বাড়বে, এবং আকর্ষণ বাড়লে কি হবে, সাইজ হয়ে যাবে ছোট। সেই জন্য সেরিয়াম থেকে আস্তে আস্তে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত আস্তে আস্তে নিউক্লিয় আধান বাড়ার সাথে সাথে কি হবে, সাইজ হবে ছোট। একেই বলা হবে ল্যান্থানাইড সংকোচন। আমাদের পরের টপিক আয়নীয় ব্যাসার্ধ। আচ্ছা, আয়ন কত রকম হতে পারে, আয়ন দু রকমের হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো আমরা দেখছি আয়নীয় ব্যাসার্ধ কাকে বলে না, কোনো আয়নের নিউক্লিয়াস থেকে আয়নীয় বন্ধনের যে পর্যন্ত আয়নটির প্রভাব আছে সেই কার্যকরী দূরত্বকে বলা হয় আয়নীয় ব্যাসার্ধ। আমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট না, দেখা যাক আমরা সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s1।
আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কি হবে, লাস্টের কক্ষ থেকে একখানা ইলেকট্রন বেরিয়ে যাবে, মনে রাখবে প্লাস যটা প্লাস হবে তটা ইলেকট্রন বেরিয়ে যাবে, সুতরাং 1s2 2s2 2p6। ঠিক আছে, তাহলে n এর জন্য ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রন কখানা 11 খানা, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কখানা 11 খানা, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন হয়ে যাবে 2 2 4 6 10, কিন্তু প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, সুতরাং প্রোটনের কোনো চেঞ্জ হবে না। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছি, 10টা, সোডিয়াম ক্ষেত্রে কি দেখছি আমরা 10টা 11টা প্রোটন 11 খানা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কি দেখছি 11টা প্রোটন 10টা সোডিয়ামকে আকর্ষণ করছে। তাহলে এখানে আমরা এভাবে মনে রাখবো, যেখানে প্রোটনের পরিমাণ বেশি হবে সেখানে আকর্ষণ বল বেশি, এবং আকর্ষণ বল বেশি হয়ে গেলেই সাইজ হয়ে যাবে ছোট। তাহলে দেখো 11 খানা প্রোটন আছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস উভয়েরই, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 11 খানা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ এর বলের মানটা হবে বেশি, সুতরাং আকর্ষণ বলের মান যদি বেশি হয় তাহলে সাইজ হয়ে যাবে ছোট। তাহলে রেডিয়াস অফ Na এবং রেডিয়াস অফ Na প্লাসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি প্রোটনের পরিমাণ বেশি হয়ে গেল, সুতরাং এর ক্ষেত্রে সাইজটা হয়ে গেল ছোট, এবং এর ক্ষেত্রে ইলেকট্রনের পরিমাণ বেশি, তাই কি হয়ে গেল, এর সাইজ হয়ে গেল বড়। ঠিক আছে, সবসময় থাকবে চোর আর পুলিশ, এখানে পি ফর পুলিশ, আর ইলেকট্রন যেগুলো ঘুরে বেড়ায় এবং চোরও বেশি ঘুরে বেড়ায়, তাহলে যেখানে পুলিশের পরিমাণ বেশি হয়ে যাবে সেখানে আকর্ষণ বল বেশি হবে এবং চোরগুলোকে থানার মধ্যে ঢুকিয়ে দেবে। তার মানে কি বুঝলাম, যত প্রোটনের পরিমাণ বেশি হবে দেন ইলেকট্রন, হ্যাঁ, যেখানে প্রোটনের পরিমাণ বেশি হবে সেখানে আকর্ষণ বল হবে বেশি এবং সেখানে সাইজ হয়ে যাবে ছোট। এখানে তথ্য তোমাদের দেওয়া আছে, রেডিয়াস অফ সোডিয়াম দেখো এখানে কি দেওয়া আছে বেশি 1.86, কিন্তু আচ্ছা, আর রেডিয়াস অফ Na প্লাস হচ্ছে 0.99 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আবার যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে করতাম তাহলে দেখতাম যে রেডিয়াস অফ লিথিয়াম 1.52 অ্যাংস্ট্রম, কিন্তু যখনই এখান থেকে এটা ক্যাটায়নে পরিণত হয়ে গেল দেখো একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল, অনেকখানি চেঞ্জ। এরপর পরের টপিক হচ্ছে আমাদের অ্যানায়নের আয়নীয় ব্যাসার্ধ। তাহলে আমরা আবার ফ্লুরিনে চলে যাই। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসগুলো কি দেখব, এখানে এদিকে ফ্লুরিন এদিকে F মাইনাস করা যাক, তাহলে 1s2 2s2 2p কত হবে 2p5, আর F মাইনাসের হয়ে যাবে 1s2 2s2 2p6। তাহলে ইলেকট্রন ইকুয়ালস টু কখানা 9 খানা, প্রোটন ইকুয়ালস টু অলসো 9 খানা। এখানে ইলেকট্রন ইকুয়ালস টু 2 2 4 6 10 খানা, কিন্তু প্রোটন ইকুয়ালস টু সেই 9 খানা। ঠিক আছে, প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, সুতরাং প্রোটনের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে কি বললাম, যেখানে প্রোটন বেশি সেখানে আকর্ষণ বেশি, তাহলে এখানে 9 খানা প্রোটন 9 খানা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে 9 খানা প্রোটন 10 খানা ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাহলে তুলনামূলকভাবে প্রোটনের সংখ্যা কোথায় বেশি, এখানে। তুলনামূলকভাবে প্রোটন সংখ্যা কোথায় কম, এখানে। তাহলে যেখানে প্রোটনের সংখ্যা বেশি সেখানে আকর্ষণ বল বেশি, এবং আকর্ষণ বেশি হলে সাইজ হয়ে যাবে ছোট। তাহলে রেডিয়াস অফ এফ এবং রেডিয়াস অফ এফ মাইনাস ক্ষেত্রে সাইজ ছোট হয়ে যাবে রেডিয়াস অফ ফ্লুরিনের, তাহলে এটা ছোট, তাহলে বড় হয়ে যাবে এইটি। মনে রাখবে যে একটা পরমাণু এবং তার অ্যানায়নের মধ্যে অ্যানায়নের সাইজ বড় হয়, এবং একটা পরমাণু এবং ক্যাটায়নের মধ্যে পরমাণুর সাইজটাই বড় হয়। আমাদের পরের টপিক হচ্ছে আইসোইলেকট্রিক আয়ন। আইসোইলেকট্রিক আয়ন কি বটে না, যে আয়নগুলির ইলেকট্রনের সংখ্যা সমান কিন্তু নিউক্লিয়াসের আধানের পরিমাণ বিভিন্ন, অর্থাৎ পাতি বাংলায় আমরা যদি বলি যে সমস্ত আয়নগুলির ইলেকট্রনের সংখ্যা সমান, প্রোটনের সংখ্যা তো যা ছিল তাই, প্রোটনের সংখ্যা তো চেঞ্জ হবে না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা হেরফের হতে পারে। যেমন এইখানটাতে আমরা কটা উদাহরণ দিয়ে দেখেছি, যেমন সালফারের রোল নাম্বার কত 16, তাহলে প্রোটন সংখ্যা বা নিউক্লিয়াস আধানও কিন্তু 16, ক্লোরিনের জন্য 17, পটাশিয়ামের জন্য 19, আর এখানটাতে আমরা কি দেখছি ক্যালসিয়ামের জন্য 20। কিন্তু এখানে আমরা ইলেকট্রনের পরিমাণ দেখি, ইলেকট্রনের পরিমাণ কি দেখবো, এখানে 16 আর দুটো মাইনাস মানে ইলেকট্রন পরিমাণ 18, এখানে Cl মাইনাস আছে, ইলেকট্রন কটা হবে নিজের 17 আর একে 18। পটাশিয়ামের ক্ষেত্রে নিজের হয় 19, কিন্তু একটা প্লাস আছে, একটা কম হয়ে যাবে, সুতরাং হয়ে যাবে এখানে লিখে দিই 19 মাইনাস 1 সমান সেই 18 খানা।
আর এখানে 20 মাইনাস 2 সমান ইলেকট্রন হয়ে যাবে 20 - 2 = 18। অর্থাৎ এই যে স্পিসিসগুলো দেখছি এখানে S2 মাইনাস, Cl মাইনাস, K প্লাস, Ca2 প্লাস, এদের ক্ষেত্রে কি দেখছি নিউক্লিয়াসের আধানগুলো সব আলাদা কিন্তু ইলেকট্রনের সংখ্যা সেম। তাদেরকে কি বলা হবে? আইসো ইলেকট্রিক আয়নস। ঠিক আছে। এখন এই যে আইসো ইলেকট্রিক আয়নগুলো আছে এদের আধান বলছি, এদের যদি আমরা সাইজের ব্যাপারটাতে আসি তাহলে আমরা কি দেখব যে এখানে প্রোটন কোথায় বেশি আছে? প্রোটন এখানে বেশি আছে, সুতরাং এর রেডিয়াসটা হবে, দেখো ইলেকট্রন সবগুলোর ক্ষেত্রে সমান কিন্তু প্রোটন এখানে বেশি আছে, সুতরাং এর সাইজটা হবে সব থেকে ছোট। ঠিক আছে। এবং সব থেকে কম প্রোটন আছে সালফারের ক্ষেত্রে, সালফার 2 ক্ষেত্রে, সুতরাং এর সাইজ হয়ে যাবে সব থেকে বড়। তাহলে আমরা যদি লিখি রেডিয়াস অফ Ca2 প্লাস কি হবে সব থেকে কম, কেন প্রোটন সব থেকে বেশি, লেস দেন রেডিয়াস অফ K প্লাস, লেস দেন রেডিয়াস অফ Cl মাইনাস, লেস দেন রেডিয়াস অফ S2 মাইনাস। এখানে মনে রাখবে একই জিনিস বারবার বলছে এখানে যে যদি প্রোটনের পরিমাণ বেশি হয় তাহলে আকর্ষণ বল বেশি। ঠিক আছে। তো এখানে প্রোটনের পরিমাণ বেশি, সুতরাং এর রেডিয়াস হচ্ছে সব থেকে কম। একই রকম ভাবে আমরা এখানটাতে আরো দেখতে পাচ্ছি যে N3 মাইনাস, চল N3 মাইনাসের ওর প্রোটন কতগুলো আছে? প্রোটন 7খানা। এখানে অক্সিজেনের প্রোটন কটা? 8টা। আচ্ছা 9টা। সোডিয়ামের জন্য 11খানা। ম্যাগনেসিয়ামের প্রোটন কখানা? 12খানা। যত রোল নাম্বার ততখানা প্রোটন থাকবে। অ্যালুমিনিয়ামের রোল নাম্বার হচ্ছে 13, তাহলে প্রোটনও থাকবে 13টা। এখানে আমরা এবার দেখব ইলেকট্রন। ইলেকট্রন কটা? নিজের 7 আর 3টা মাইনাস, সুতরাং এখানে 10। এখানে নিজের 8 আর 2টা মাইনাস, তাহলে 8 যুক্ত 2 সমান 10। 9 আর 1 10, Na প্লাস 11খানা ইলেকট্রন ছিল, একটা প্লাস, তার মানে হয়ে গেল 10। সবার ক্ষেত্রে এখানে ইলেকট্রনের পরিমাণ সেম কিন্তু প্রোটনের পরিমাণ দেখো ডিফারেন্ট। সুতরাং এগুলো কিন্তু আইসো ইলেকট্রিক সিস্টেমস। হ্যাঁ, কারণ কি এই সবার ক্ষেত্রে দেখো ইলেকট্রনের পরিমাণ কিন্তু সবার কাছেই সেম, সুতরাং এরা সবাই কিন্তু এরা হলো আইসো ইলেকট্রিক সিস্টেমস। ঠিক আছে। একটু আগে তোমাদের কি বললাম যে যার প্রোটনের পরিমাণ বেশি হবে তার কিন্তু সাইজটা হয়ে যাবে ছোট। তাহলে কি হবে? সব থেকে তাহলে বড় সাইজ কার হয়ে যাবে? যার প্রোটনের পরিমাণ বেশি অথচ ইলেকট্রন পরিমাণটা কি প্রোটনের পরিমাণটা যার কম তার হয়ে যাবে সাইজ সব থেকে বড়। এবং তাহলে আমরা লিখতে পারি যে রেডিয়াস অফ Al3+ সব থেকে ছোট সাইজ। কেন না? ওর ক্ষেত্রে প্রোটনের পরিমাণ বেশি, লেস দেন রেডিয়াস অফ Mg2+। আমাদের পরের টপিক হচ্ছে আয়নীভবন বিভব। আয়নীভবন বিভব হচ্ছে কোনো মৌলের সর্বস্থ কক্ষে সব থেকে আলগাভাবে সব থেকে আলগাভাবে যে লেগে থাকে ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্রের বাইরে ঠেলে বার করব। বাইরে ঠেলে বার করতে যতটা পরিমাণ শক্তি দিতে হবে, মনে রাখবে আয়নীভবন বিভবে শক্তি দিতে হবে। তাহলে সেই যে পরিমাণ শক্তি লাগবে সেই পরিমাণ শক্তিকে বলা হবে আয়নীভবন বিভব। ঠিক আছে। ধরা যাক এই একখানা মৌল, ওখানে একটি ইলেকট্রন বার করতে যতটা শক্তি দিতে হবে সেই শক্তি কি আয়নীভবন বিভব। আয়নাইজেশন পোটেনশিয়াল, একে আইপিও আমরা বলতে পারি। তাহলে এ থেকে একখানা ইলেকট্রন বার করতে যতটা পরিমাণ শক্তি, দ্যাট ইজ I1। এবারে এখান থেকে আমরা কি দেখছি A+ হলো, এবার A+ কে এখানে লিখলাম। A+ থেকে আরো একখানা ইলেকট্রন কিন্তু বার করব, তার জন্য কতটা শক্তি লাগছে? I2 পরিমাণ শক্তি লাগবে। আবার এখান থেকে A2+ হলো, A2+ থেকে আবার যদি I3 পরিমাণ শক্তি দিই তাহলে কিন্তু আবার একটা ইলেকট্রন বেরোবে। সুতরাং এই যে একখানা ইলেকট্রন বার করতে যতটা শক্তি লাগে তাকে বলা হবে আয়নীভবন বিভব। ঠিক আছে। মনে রাখতে হবে যে প্রথম ইলেকট্রনটিকে বার করতে যতটা শক্তি লাগবে দ্বিতীয় ইলেকট্রনটিকে বার করতে তার থেকে অনেক বেশি শক্তি লাগবে। যেমন তাহলে I1 যতটা শক্তি লাগবে তার থেকে I2 হবে বেশি, তার থেকে I3 হবে বেশি। প্রথমে একটা ইলেকট্রন বার করতে যত শক্তি লাগবে দ্বিতীয় 2 নম্বর ইলেকট্রনটিকে বার করতে তার থেকে বেশি শক্তি লাগবে এবং 3 নম্বর ইলেকট্রনটিকে বার করতে তার থেকে বেশি শক্তি লাগবে। এবং আমাদেরকে যে আয়নাইজেশন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়ালের একক কি হবে? কিলোজুল পার মোল। এখন আমরা
একটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারি। কারণ অক্সিজেন এবং নাইট্রোজেনের আয়নীভবন বিভবের তুলনা করো। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি আছে? 1s2 2s2 2p4। তাহলে এর যদি আমরা 2p কক্ষকটা দেখি, তাহলে কখন আছে 4খানা ইলেকট্রন? 1 2 3 4। নাইট্রোজেনের যদি দেখি, নাইট্রোজেন রোল নম্বর হচ্ছে 7, 1s2 2s2 2p3। দেখো 2pটা আমরা দেখছি 3খানা ইলেকট্রন আছে, 1 2 3। তাহলে কোনখানে অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগবে, নাকি নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বার করতে বেশি শক্তি লাগবে? এখানে মনে রাখতে হবে যে ফুলফিল্ড এবং হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন যদি থাকে, ফুলফিল্ড এবং হাফ ফিল্ড বলতে কি বোঝাচ্ছে? পি এর ক্ষেত্রে কটা ঘর? পি এর ক্ষেত্রে কটা ঘর? 3টা ঘর। এবং 3টা ঘর মোট ইলেকট্রন কটা ঢুকতে পারে? 1 2 3 4 5 6। যদি এরকম থাকে তার মানে P6 হচ্ছে ফুল ফিল্ড স্টেট, ঠিক আছে। আর যদি P3 স্টেট থাকে তখন কি হবে? দেখতে পাচ্ছি আমরা 1 2 3খানা ইলেকট্রন ঢুকবে। মনে রাখবে এই যে P6 এবং P3টা কি হচ্ছে? হাফ ফিল্ড। হাফ ফিল্ড, ফুল ফিল্ড এবং হাফ ফিল্ড হচ্ছে স্টেবল কনফিগারেশন। এখান থেকে ইলেকট্রন বার করতে কিন্তু বেশি শক্তি লাগবে। তো আমরা এখানে দেখি অক্সিজেনের ক্ষেত্রে কি আছে? ফুল ফিল্ড কিন্তু নয়, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু ফুল ফিল্ড। সুতরাং মনে রাখবে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বার করতে কিন্তু বেশি শক্তি লাগবে, মনে রাখবে। তাহলে আইপি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন আইপি অফ অক্সিজেন। পর্যায় বরাবর আয়নাইজেশন পোটেনশিয়ালের পরিবর্তন। দেখো আমরা কি জানি, এখানটাতে যদি আমরা সোডিয়াম লিখি, সোডিয়াম তারপরে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ঠিক আছে। তো এর সাইজটা কি দেখলাম? এর সাইজটা আমরা দেখেছিলাম সব থেকে বড়, একটু আগে দেখলাম। তারপরে সাইজটা হচ্ছে ছোট, তার থেকে আরো ছোট, তার থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? যে আমরা পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিক গেলে সাইজ আমাদের ছোট হয়, ঠিক আছে। তাহলে সাইজ ছোট হলে কি হবে? নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, এবং আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে ইলেকট্রনকে নিউক্লিয়াস সহজে বেরোতে দেবে না। তাহলে যদি ইলেকট্রনকে যদি সহজে বেরোতে না দেয় তাহলে শক্তি বেশি লাগবে। অর্থাৎ মনে রাখবে যে পর্যায়তে বাম দিক থেকে, এটা বাম দিক থেকে ডান দিক গেলে শক্তি আয়নীভবন বিভবের মানটা বাড়বে, ঠিক আছে। কারণ কি? এদিকে সাইজ বেশি, এদিকে সাইজ কম। সাইজ কম মানে কি? নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। আকর্ষণ বল বেশি হলে ইলেকট্রন বার করতে শক্তির পরিমাণ বেশি লাগবে। আবার শ্রেণী বরাবর পরিবর্তন কি? শ্রেণী বরাবর ধরা যায়, এখানে আমরা দেখব লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। যত উপর থেকে আমরা নিচে নামবো সাইজের পরিমাণ কিন্তু বাড়বে, ঠিক আছে। সাইজের পরিমাণ যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে। এই যে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়লে আকর্ষণ বলের পরিমাণ কমবে। আকর্ষণ বলের পরিমাণ কমলে একখানা ইলেকট্রন বার করতে শক্তির পরিমাণ কম লাগবে, ঠিক আছে। সুতরাং উপর থেকে যদি নিচে যাই আইপি কি হবে? কমবে, ঠিক আছে। সাইজের ফ্যাক্টর যদি মনে রাখতে পারো তাহলে আয়নীভবন বিভব মনে রাখা কোনো ব্যাপারই নয়। এরপরের টপিক আমাদের ইলেকট্রন আসক্তি। আমাদের আগে আমরা কি করছিলাম? না একখানা ইলেকট্রন বার করছিলাম, তার জন্য শক্তি দিতে হচ্ছিল। এখানে আমরা কি করব? আমরা একখানা ইলেকট্রন একখানা ইলেকট্রন ওর সর্বস্থ কক্ষে দেব, ঠিক আছে। একখানা ইলেকট্রন যদি সর্বস্থ কক্ষে দিই তাহলে কি হবে? তাহলে আমাদের শক্তি বেরিয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবে আমি যদি একটা বিয়ে বাড়িতে গিয়ে যদি আমার রসগোল্লা খাবার বেশি ইচ্ছা হয় তাহলে কি করতে হবে? আমাকে বলতে হবে যে আমাকে রসগোল্লা দাও দাও। তাহলে আমাকে নিজেকে শক্তি ছাড়তে হবে। অর্থাৎ মনে রাখবে ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো একটা মৌল থেকে শক্তি বেরিয়ে যায়, ঠিক আছে। ইলেকট্রন আসক্তিতে কোনো মৌল থেকে শক্তি কিন্তু বেরিয়ে যাবে।
আগে আমরা যখন আমরা এখানে কি দেখছিলাম, আণবিক বহন বিভবে আমাদের শক্তি দিতে হচ্ছিল, কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তিতে শক্তি কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পর্যায়গত পরিবর্তন একই রকম ভাবে পর্যায়গত পরিবর্তন আমরা দেখব যে সাইজ, আমরা এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির কি পরিবর্তন হয়। আমরা এখানে দুটো উদাহরণ আমরা নিতে পারি। যেমন আমরা উদাহরণ নিচ্ছি, ধরো আমরা উদাহরণ নিচ্ছি সোডিয়াম। সোডিয়ামের রোল নাম্বার কত? 11। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে। এবং ওই পর্যায়ে সব থেকে শেষ দিকে নিষ্ক্রিয় গ্যাসের আগে কি আছে? ক্লোরিন। ক্লোরিনের রোল নাম্বার হচ্ছে 17। 17 জন্য ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ক্লোরিনের সর্বস্থ কক্ষে কতখানা ইলেকট্রন আছে? দেখো 7খানা। আর সোডিয়ামের সর্বস্থ কক্ষে কত ইলেকট্রন আছে? 1খানা। তাহলে ইলেকট্রন কে ছাড়বে এবং কে নেবার চেষ্টা করবে? সব মৌল কিন্তু ভালো থাকতে চায়। কিভাবে ভালো থাকতে চায়? সমস্ত মৌল তাদের সর্বস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন রাখতে চায়। ঠিক আছে। তো সোডিয়ামের ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন ছাড়তে চাইবে। এবং ক্লোরিন কি হবে না, দেখো 7খানা ইলেকট্রন কিন্তু আছে, 3s2 3p5। ও যদি আরেকখানা ইলেকট্রন নিতে পারে তাহলে ও কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সুতরাং ওর ইলেকট্রনের খিদে আছে। সুতরাং যার বেশি খিদে আছে সেই তো বেশি চাইবে। ঠিক আছে। সুতরাং এর ক্ষেত্রে 8টি ইলেকট্রন পাওয়ার জন্য এখানে বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বাড়বে। বোঝা গেল? এ সবসময় ছাড়বার চেষ্টা করে, যে ছাড়বার চেষ্টা করছে তাকে যদি ইলেকট্রন দেয় সে কি নেবে? সে তো আনস্টেবল হয়ে যাবে। কিন্তু এখানে কি আছে, এর একটা ইলেকট্রন হয়ে গেলে কিন্তু আর্গনের ইলেকট্রনের কনফিগারেশন পাবে। সুতরাং এ নেবার চেষ্টা করছে। সুতরাং যে নেবে সেই তো বেশি ইলেকট্রন, সে তো বেশি শক্তি ছাড়বে। সুতরাং মনে রাখবে বাম দিক থেকে ডান দিকে গেলে শক্তি কি হবে? বাড়বে। এবং মনে রাখবে যত আমরা উপর থেকে নিচ বরাবর যত আমরা যাব তত কিন্তু উপর থেকে যত নিচে যাব শ্রেণী বরাবর তত কিন্তু কমবে। ঠিক আছে। এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অপ্রত্যাশিতভাবে ক্লোরিনের চেয়ে কম। তো দেখা যাক ফ্লোরিন, আমরা ইলেকট্রন বিন্যাস দ্বারা এটা বোঝার চেষ্টা করব। ফ্লোরিন 1s2 2s2 2p5। আর ক্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে সর্বস্থ কক্ষে ওর কখানা ইলেকট্রন আছে? 7খানা ক্লোরিনের। আর ক্লোরিনের ক্ষেত্রে সর্বস্থ কক্ষে ইলেকট্রন আছে 7খানা। ঠিক আছে। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে সর্বস্থ কক্ষ হচ্ছে 2 নম্বর ঘর, সর্বস্থ কক্ষ হচ্ছে 2 নম্বর। আর এর ক্ষেত্রে সর্বস্থ কক্ষ হচ্ছে 3 নম্বর। তাহলে সাইজ কার বড় হবে, ফ্লোরিনের নাকি ক্লোরিনের? সাইজ বড় হবে ফ্লোরিনের। সাইজ হবে যদি এরকম, ক্লোরিনের সাইজ হবে বেশি বড়। ঠিক আছে। তাহলে কে বেশি ইলেকট্রন নিতে পারবে? যার বড় পেট সেই তো বেশি খাবে, আশা করা যায়। ঠিক আছে। তাহলে একখানা ইলেকট্রন যদি এখানে ঢোকায়, আবার একটা ইলেকট্রন যদি ক্লোরিনের ক্ষেত্রে এখানে ঢোকায়, যেহেতু ক্লোরিনের সাইজটা বড় তাই কিন্তু ক্লোরিনের ইলেকট্রনের খিদে বেশি হবে। তাই ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। কেন? যেহেতু এর সাইজটা বেশি তাই এ সহজে ইলেকট্রনটা নিতে চাইবে এবং বেশি এনার্জি রিলিজ করবে। ঠিক আছে। এবং এর সাইজটা ছোট, এই ছোট সাইজের ক্ষেত্রে ইলেকট্রন অত ভালো নিতে পারবে না। সুতরাং ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের কম এবং ক্লোরিনের হবে বেশি। আমাদের পরের টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, সমযোজী বন্ধন মধ্যস্থ যে ইলেকট্রন, সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে আকর্ষণ করা। ধরা যাক আমরা যদি HCl বলি, তাহলে HCl মানে কি, এই যৌগ এবং HCl বন্ধন আছে মানে কি, এখানটাতে দুখানা H এবং Cl এর মাঝে দুখানা ইলেকট্রন আছে।
এবং এই বন্ধন মানে দুখানা ইলেকট্রন। এবার এই যে বন্ধন জোড় সৃষ্টিকারী ইলেকট্রনটিকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা তাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, যেমন এইচও টানতে ইচ্ছা করতে পারে, আবার সিএলও টানতে ইচ্ছা করতে পারে, কিন্তু যার ক্ষমতা বেশি হবে ইলেকট্রন জোড় কিন্তু তার দিকে বেশি যাবে। এখানে সিএল এর জোর বেশি, তাই কি হবে, এইচ এবং সিএল এর মাঝের ইলেকট্রনটা বেশি সিএল এর দিকেই থাকবে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, সমযোজী বন্ধন মধ্যস্থ কোনো ইলেকট্রন জোড়কে এই যে বন্ধন সৃষ্টিকারী যে মৌল দুটো তাদের নিজের দিকে টানার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পর্যায় বরাবর পরিবর্তন মনে রাখবে যে বাম দিক থেকে ডান দিক গেলে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বাড়বে। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে তোমরা জানো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, এবং যত উপর থেকে নিচের দিকে নামবে তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কমবে। তাহলে যদি আমরা অ্যাজ এ হোল একটা ছবি দেখি, তার মানে এখানে উপর দিক গেলে বাড়বে, আবার এই দিক গেলেও বাড়বে। পরের টপিক আমাদের যোজ্যতা। যোজ্যতা কাকে বলে? কোন মৌলের যৌগ গঠনের ক্ষমতাকেই যোজ্যতা বলে। হ্যাঁ, যেমন আমরা এখানটাতে দেখব পর্যায়গত পরিবর্তন। একেতে আছে সোডিয়াম, দুইয়ে কি আছে, দুইয়ে আছে বলো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, চারে আছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ঠিক আছে, মনে রাখবে যত বাম দিক থেকে আমরা ডান দিকে যাব যোজ্যতা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন সোডিয়ামের যোজ্যতা কত, 1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কিন্তু 2, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, কার্বনের গ্রুপের জানো তুমি 4, 5, 6 এবং এখানে 7। তার মানে যোজ্যতা বাম দিক থেকে ডান দিক গেলে বাড়বে। এবং শ্রেণী বরাবর কি পরিবর্তন হবে? যেহেতু শ্রেণী বরাবর কিন্তু পরিবর্তন হবে না। 1A তে যারা যারা মৌলগুলো থাকবে, যেমন হাইড্রোজেন যোজ্যতা কিন্তু 1, লিথিয়াম যোজ্যতা 1, সোডিয়াম যোজ্যতা কিন্তু 1। মনে রাখবে শ্রেণী বরাবর যোজ্যতার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পর্যায় বরাবর যোজ্যতা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। পরের টপিক হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম। তো ধাতব ধর্ম কাকে বলা হবে না, কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার যে প্রবণতা তাকে বলা হয় ধাতব ধর্ম। তো আমরা সবসময় কি দেখেছি যে সোডিয়ামে কিন্তু ইলেকট্রন ছাড়ে, সোডিয়াম সবসময় ইলেকট্রন ছেড়ে কি হয় Na+। ঠিক আছে, আবার ক্লোরিন সবসময় কিন্তু ইলেকট্রন কিন্তু নেয়, সে হয়ে যায় Cl-। ঠিক আছে, তো যারা ইলেকট্রন এখানে কি করছে, এখানে মাইনাস হবে, যারা ইলেকট্রন ছাড়বে তারা কিন্তু হবে প্লাস, আর যারা ইলেকট্রনটা নিয়ে নেবে তারা হবে মাইনাস। তো যে ইলেকট্রন ছাড়বে তারা হবে ধাতব ধর্মী, আর যারা ইলেকট্রনগুলো নেবে তারা হবে অধাতব ধর্মী। মনে রাখবে যে এই দিক থেকে সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন পর্যন্ত, তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মিতা আস্তে আস্তে হ্রাস পাবে। মনে রাখবে সোডিয়ামই তো ধাতু, ক্লোরিনকে কখন আমরা ধাতু বলেছি কি? ক্লোরিনকে সবসময় এরা কিন্তু গ্যাস। ঠিক আছে, আচ্ছা এদিক বরাবর যদি ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে ধাতব ধর্ম এই দিক বরাবর বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা আর অধাতব ধর্ম এদিক বরাবর যদি ধাতব ধর্ম হ্রাস পায় তার উল্টা দিকে কি হবে, অধাতব ধর্ম। এদিক ধাতব ধর্ম যদি হ্রাস পায় তাহলে অধাতব ধর্ম তার একদম উল্টো হবে। এবং মনে রাখবে যত আমরা উপর থেকে নিচ দিকে নামবো ধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাবে। যেমন ধরো আমরা ধরতে পারি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, এটা কিন্তু গ্যাস, কিন্তু আয়োডিনটা হয়ে গেল সলিড। তার মানে উপর থেকে যত নিচে নামবো ধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাবে। পরের টপিক জারণ এবং বিজারণ ধর্মের পরিবর্তন। কোন মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌল তত বেশি জারক। যেমন একটু আগে আমরা কি দেখলাম যে সিএল কি করছে, সবসময় ইলেকট্রন কিন্তু নিচ্ছে। সুতরাং যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হবে জারক, আর যারা ইলেকট্রন ছাড়বে তারা হবে বিজারক। যেমন আমরা যদি এখানে ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিন কি করে সবসময়, ওর হচ্ছে 2,7, ও কিন্তু একটা ইলেকট্রন পেয়ে গেলেই 19 গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে ও কি চেষ্টা করে, +1 ইলেকট্রন, তাহলে হবে F-। তাহলে যারা নিচ্ছে তারা হবে কি জারক ধর্মী। হ্যাঁ, এবং সোডিয়াম কি করবে, ওর হচ্ছে 2,8,1, ও সবসময় চাইবে একটা ইলেকট্রন ত্যাগ করে
-1 ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে, তখন 2,8। সুতরাং সোডিয়াম চাইবে ইলেকট্রন ছাড়তে, তাহলে যারা ছাড়বে তারা হবে বিজারক এবং যারা নেবে তারা হবে জারক ধর্মী। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানটাতে মনে রাখতে হবে যেদিক থেকে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় তার উল্টাটা মনে রাখবে, তাহলেই বিজারণ ক্ষমতা মনে থাকবে। ঠিক আছে, পরের টপিক মৌলের অক্সাইড যৌগের প্রকৃতি। তো অক্সাইড, যত আমরা বাম দিকে থাকবো তত কিন্তু ক্ষারধর্মিতা বাড়বে, এবং যত ডান দিকে যাব তত কিন্তু আমরা অম্লধর্মিতা বৃদ্ধি পাবে, মনে রাখবে। এবং মাঝে কিছু কিছু জায়গাতে আমাদের উভধর্মী অক্সাইড কিন্তু আসবে। হ্যাঁ, এবং উপর থেকে নিচে নামলে ক্ষারধর্মিতা কি হবে, বৃদ্ধি পাবে, মনে রাখবে। যেমন উপর থেকে নিচে নামলে ক্ষারধর্মিতা বৃদ্ধি পাবে, ক্ষারধর্মিতা বৃদ্ধি পাবে, তার মানে Li2O অক্সাইড আছে, এর ক্ষারধর্মিতা যা হবে CH2O এর কিন্তু ক্ষারধর্মিতা বেশি হবে, এগুলো মনে রাখবে। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক কি আছে না, দুটি ভিন্ন শ্রেণীর মৌলদের মধ্যে কোনাকুনি অবস্থানে রাসায়নিক সম্পর্ক স্থাপনকে কৌণিক সম্পর্ক বলে। কিছুই না, তুমি এই মৌলগুলিকে কটা মনে রাখবে। যেমন দ্বিতীয় পর্যায়ে আমাদের কি আছে, লিথিয়াম, হ্যাঁ, তারপরে বলো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর কার্বন। তৃতীয় পর্যায়ে সোডিয়ামের তলাতে কি আছে বলো, সোডিয়াম তলাতে আছে, লিথিয়াম তলাতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এখানে মনে রাখবে কিছুই না, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মে মিল থাকবে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মে মিল থাকবে, এবং বোরনের সাথে সিলিকন, ব্যাস এইটুকু। এই জোড়াগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে কর্ণ সম্পর্কে কি বুঝলাম, যে পর্যায়তে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ভুক্ত কিছু মৌলগুলির তার কোনাকুনি অবস্থিত মৌলগুলির ধর্মের সাথে মিল আছে, এটাকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক বা কৌণিক সম্পর্ক। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এই চ্যাপ্টারটি শেষ হলো, পরে যদি কখনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারো। আজকের মতো পর্যন্তই, থ্যাংক ইউ অল।